আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে ২৯ জুলাই ২০২৫। এখন সময় ১১টা ৫। তো যারা ক্লাসে উপস্থিত আছেন তাদের জন্য মেসেজ হচ্ছে, আমরা এই প্রবলেম সলভিং গ্রুপটা করেছি কি কারণে, এর উদ্দেশ্য কি এবং এখান থেকে আমরা কি শিখতে পারবো, কি করতে পারবো, এর বিস্তারিত আগে বলে নেই সংক্ষেপে। তারপরে আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাব। তো সবাই আমাকে দেখতে পাচ্ছেন, সরি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার সাউন্ড শুনতে পাচ্ছেন। যাদের কাজের কোনো চাপ আছে, প্রেশার আছে, পার্সোনালি কাজের অথবা অন্য কোনো ঝামেলা আছে, তারা পরবর্তীতে ইউটিউব থেকে ভিডিও দেখে নিতে পারবেন। ক্লাস রেকর্ড হচ্ছে, এমন না যে আপনার পার্সোনাল কাজ ক্ষতি করে ক্লাস করতে হবে। আর যাদের কোনো সমস্যা নেই তারা সমস্যা নেই ক্লাসে থাকুন। ওকে। তো অ্যাকচুয়ালি প্রবলেম সলভিং এই গ্রুপটা করার মেইন উদ্দেশ্য আমি অলরেডি জানিয়ে দিয়েছি, যে আমি আর কোনো কোর্স করাবো না। এটা বলে দেওয়ার পরে আবার নতুন করে এইটা শুরু করার কারণটা কি? এটা অ্যাকচুয়ালি কোনো কোর্স না। আমার হিউজ স্টুডেন্ট আছে, হিউজ স্টুডেন্ট। যদি সফল স্টুডেন্টের কথাই বলি, যে মার্কেটে সফল ট্রেডার আছে প্রায় ৫,০০০+। তো এই যারা স্টুডেন্ট আছে এদের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন বলছি যে আমি আর কখনো কোর্স টোর্স করাবো না, এরা অনেকেই ছিল যে একই কোর্স বারবার করতেছিল। জাস্ট কী জন্য? যে নতুন কোনো পয়েন্ট আসা, আমি নিত্য নতুন ইন্ডিকেটর তৈরি করি, নিত্য নতুন স্ট্র্যাটেজি আসে, কোনো প্রবলেম হলে সলভিং করা। এবং আমি আরেকটা মেসেজ দিয়েছিলাম যে এখন থেকে আমি অনলাইন থাকবো না, বাটন ফোন ইউজ করব। তো সেক্ষেত্রে দিনে একবার অনলাইনে বসবো। তো এটাতে সবাই অনেক মর্মাহত এবং বলতেছিল যে এখন প্রবলেম হলে আমরা কি করব। সো একে একে যদি প্রবলেমের সমাধান দিতে যাই তাহলে অনেক প্রবলেম হয়। আবার একটা গ্রুপ করে দিলে যেটা হয়, যেমন এই গ্রুপটাতে ১০৫ জন মেম্বার আছে, ১০৫ জন মেম্বার আছে, এর মধ্যে দুই একটা শকুন আছে, স্টুডেন্ট নাই, শকুন আছে। কি আছে শকুন? সে কি করবে? সে জনে জনে মানুষকে মেসেজ দিবে, দিয়ে বলবে যে আমার একটা গ্রুপ আছে, আমার একটা ইন্ডিকেটার আছে, এটা নাও ৫ টাকা দিয়ে, এই করো সেই করো অমুক করো তমুক করো করে মানুষের ধোকাবাজি করবে। সে কিন্তু স্টুডেন্ট গ্রুপেই এর ভিতরে আছে। ঠিক আছে? এখন আপনাদেরকে যেটা করতে হবে, নিজেকে সেভ করতে হবে। মশা কামড়াইলে আপনি নিজের গায়ে মশা কামড়াইলে মশা মারতে পারেন, আপনাকে যাতে সাপ কামড় দিতে না পারে এই জন্য আপনি সেফ থাকতে পারেন। সো এখানে মানুষের মধ্যেও সাপ আছে, মানুষের মধ্যেও মশা আছে, শকুন আছে, এগুলোর হাত থেকে আপনাকে রক্ষা হইতে হবে। এটা হলো ১ নম্বর কথা। ২ নম্বর হচ্ছে এই গ্রুপেই কেন আছে। গ্রুপে আছে তার পেছনে কারণ আছে, যে যে এইসব কাজ করে সে জানে যে এইসব গ্রুপে যারা আছে তারা এই কাজগুলোই করে। এই রিলেটেড পারসন, তাকে যদি এই রিলেটেড লোভ দেখানো হয় তাহলে সে পটে যাবে। আদারওয়াইজ সে যদি অন্য কোথাও থেকে, এই কাস্টমার কোথায় খুঁজবে? সো সবাই সাবধান থাকবেন। আমি সবাইকে চিনি না, যারা এই গ্রুপে আছে সবাইকে চিনি না। তো সেক্ষেত্রে সবাইকে সাবধান করে দিলাম। সেকেন্ড থিং হচ্ছে, আমার কোনো অ্যাসিস্ট্যান্ট, আমার কোনো সেকেন্ড পার্সন আমার মেসেজিং করার জন্য বা এই সেই করার জন্য, কমিউনিকেশনের জন্য কেউ নেই। আমি ওয়ান ম্যান আর্মি। সো সেক্ষেত্রে কেউ যদি আমার পরিচয়ে কোনো কিছু দেয় চায় তাহলে বুঝবেন যে সে ফ্যাক্ট। আর দয়া করে যদি কেউ এই টাইপের থেকে থাকেন এই গ্রুপে, তাহলে অন্যের ক্ষতি করবেন না। আজকে যদি অন্যের ক্ষতি করেন, পরকালে আপনাকে জবাবদিহিতা করতে হবে। পরকাল খুব দূরে নয়, হ্যাঁ, দুনিয়ার মধ্যেই জবাবদিহিতা করতে হয়, পরকাল তো পড়েই আছে। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু করবেন না। যদি কেউ এই মন মানসিকতার থাকেন, আমাদের গ্রুপ থেকে লিভ নেবেন। আমরা খুব সহজ সরল মানুষ, বোকা মানুষ, আমরা বোকা থেকে সামান্য কিছু আর্ন করে খেতে চাই। সো আমি সবাইকে এই রিকোয়েস্টটা করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, তারপর সেকেন্ড কথা, এই গ্রুপটা কেন করা হয়েছে? জনে জনে প্রবলেম সলভ করে দিতে গেলে অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে এই গ্রুপটা করে দিয়েছি। যদি কারো প্রবলেম থাকে তাহলে এখানে যে ফর্ম আছে সে ফর্ম ফিল আপ করে রাখবে, আর ফর্মটা যদি ফিল আপ করে আমার এখানে চলে আসবে। আমি প্রতি সপ্তাহে একদিন অথবা মাসে একদিন পারি অথবা মাসে 2 দিন পারি, যেদিন পারি সেদিন কি করব, এটা নিয়ে বসবো। এটা নিয়ে বসে যে যে প্রবলেমগুলো আছে সলভ করে দেবো। আর এই যে প্রবলেমগুলো যেহেতু এখানে এন্ট্রি হয়ে আছে, এই প্রবলেমগুলো একজনের যদি থেকে থাকে আর একজন দেখে বুঝতে পারবে যে এই প্রবলেমটা হচ্ছে যে আমারও আছে সেম প্রবলেম, তাহলে আমার আর লিখতে হবে না। ঠিক আছে? এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তো আই থিঙ্ক সবাই ক্লিয়ার হয়ে গেছেন। তাহলে পরবর্তীতে আর বলে দিতে হবে না, পরবর্তী ক্লাসে আমাদের আর এইসব বলে সময় নষ্ট করতে হবে না, যে আমরা এই গ্রুপে কি করব। যে যে গ্রুপেরই হন না কেন, যে যে ব্যাচেরই হন না কেন, কোনো সমস্যা নেই। অথবা যদি বাইরেরও কেউ থেকে থাকেন, কোনো সমস্যা নেই, জাস্ট ওইখানে লিখে রাখতে হবে। যেমন আমি আজকে নোট করে রাখতেছি যে আজকে কত দূর পর্যন্ত আলোচনা হবে, যে কটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারি। টোটালি এখানে 10জন পার্সন কোশ্চেন করছে।
সো এখানে জয়টা কোশ্চেনে অ্যান্সার করতে পারি, করলাম। তারপরে আবার পরবর্তী ক্লাসে এটা থাকবেই, এবং এই ভিডিওগুলো আবার দিয়ে দেবো, সবাই ওখান থেকে দেখে নিতে পারবেন। সো এই হচ্ছে উদ্দেশ্য, যে যাতে আমার সাথে যারা সঙ্গী ছিল তারা যেন হতাশাগ্রস্ত হয়ে না যায়, এই জন্য। আর সেকেন্ড হচ্ছে, যারা বাইরের তাদের ব্যাপারটা ভিন্ন, যারা আমার স্টুডেন্ট তাদের ব্যাপারটা ভিন্ন। এই জন্য এই কথাটা বারবার বলতেছি যে 1 মিনিট একটু সময় দিবেন। আচ্ছা, তো যেটা হচ্ছে, যারা আমার স্টুডেন্ট তারা তো আমার স্ট্র্যাটেজি, আমার ট্রেড করার পদ্ধতি সব কিছু জানেন। যারা বাইরের তারা জানেন না আর কি। তো সেক্ষেত্রে আমি বলি যে যারা আমার স্টুডেন্ট আছেন, এখন পর্যন্ত মার্কেট ধরতে পারতেছেন না, তাদেরকে আমি এখন থেকে যখন ট্রেড নিব, আমি শিওর না, আমি যেহেতু সিগন্যাল প্রোভাইডার না, আমি শিওর না আমি কখন ট্রেড নিব বা কখন কি করব। তো সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো সময় নেই, বাট এই যে প্রো অ্যানালাইজার গ্রুপটা করে রাখছি, এই গ্রুপে আমি যখন ট্রেড নিব তখন আমার ট্রেডের এন্ট্রি পজিশনটা আমি দিয়ে দিব, যে আমি এখানে এন্ট্রি নিচ্ছি। সবাইকে যে আমি নিতে বলতেছি তা না, যার যার প্রয়োজন নিয়ে নিতে পারেন। সো যদি একদম একদম ফাইনাল হয়, একদম কনফার্ম হয়, তাহলে আমি ঠিক এইভাবে দিয়ে দিব যে টিপি এত, এন্ট্রি এত, এটা। আর যদি কনফার্ম না হয়, যে আমি একটা অ্যানালাইসিস করে রাখছি এখানে আমি এন্ট্রি নিব, তাহলে ঠিক এইভাবে অ্যানালাইসিসটা দিয়ে দিব এই গ্রুপে। সেক্ষেত্রে যারা আমার স্টুডেন্ট অথবা আমার যারা লিঙ্কে আছেন, তারা জাস্ট অ্যাকাউন্ট নাম্বারটা, এই যে ওমর ফারুক যেমন অ্যাকাউন্ট নাম্বার পাঠাইছে, যে আমার অ্যাকাউন্ট নাম্বার এইটা, তো ঠিক এইভাবে পাঠাইলে আমি ওই গ্রুপটাতে অ্যাড করে নিব। ওই গ্রুপটার লিঙ্ক এইভাবে দিয়ে দিব, ওই গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন, তাহলে ওখানে অ্যানালাইসিসগুলো পাবেন। তারপরে নিজের অবস্থা বুঝে ট্রেড করবেন। তবে যাদের ব্যালেন্স কম, তারা ট্রেড করার আগে আমাকে জিজ্ঞাসা করে নেবেন যে আমার জন্য এন্ট্রিটা কী না, কারণ আমি তো বড় এন্ট্রি নেই। সেক্ষেত্রে এগুলো কিন্তু স্কাল্পিং এন্ট্রি না, এগুলো হলো বড় এন্ট্রি। সো যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কম, তারা আবার এই বড় এন্ট্রিতে ঢুকেন না, তাহলে কিন্তু স্টপ লস হিট হয়ে যাবে। যাই হোক, এইবার আমার মেইন ক্লাসে চলে আসি। অলরেডি 7 মিনিট খেয়ে ফেলছি, মেইন ক্লাসে চলে আসি। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে কার, প্রথম কোশ্চেনটা হচ্ছে ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাতের সমস্যাটা হলো এন্ট্রি, কিভাবে এন্ট্রি নেবে, ওনার সমস্যাটা হলো এইভাবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা সিরিয়ালি যাব। সিরিয়ালি যেহেতু যাব, আজকে যতদূর পর্যন্ত 1 ঘন্টা যাইতে পারি যাব, তারপরে আবার নেক্সট ক্লাসে আবার পরের পর্যায়ে যাব, ঠিক আছে? তো সমস্যা হলো এন্ট্রি, ইয়াসিন আরাফাত। ইয়াসিন আরাফাত 1 ইয়ার ধরে ট্রেড করে, স্ট্র্যাটেজি হচ্ছে এসএমসি। ওকে, ঠিক আছে। ইয়াসিন আরাফাত হচ্ছে এসএমসি নিয়ে ট্রেড করে, এসএমসি হচ্ছে ওনার স্ট্র্যাটেজি। আমি আবারও কোশ্চেনটা বলতেছি, বাকি সবাই যেন বুঝতে পারে যে কোন কোশ্চেন অ্যান্সার করতেছি। ইয়াসিন আরাফাত উনি 1 বছর যাবত মার্কেটে আছে, ওনার স্ট্র্যাটেজি হচ্ছে এসএমসি। আর ওনার সমস্যা হচ্ছে এন্ট্রি, উনি এন্ট্রি কোথায় নিবে এই জিনিসটা উনি বুঝতে পারে না। সো আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করবো। ইয়াসিন আরাফাত যদি এটা বুঝতে প্রবলেম হয়, বা এইটার উপরে আরও কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে পুনরায় আবার ফর্মে লিখলে ওই কোশ্চেন নিয়ে আবার আলোচনা করব। যতদিন ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হবে না, ততদিন এই আলোচনা চলতেই থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো ইন্ডিকেটর সব আউট করে দিচ্ছি, সব আউট করে দিলাম। এসএমসি, অর্থাৎ এসএমসির মধ্যে কি কি পড়ে? এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট, এসএমসির মধ্যে পড়ে কি? এসএমসির আন্ডারে পড়ে হচ্ছে সর্বপ্রথম সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে সব কিছুর মূল। তারপরে হলো কি অর্ডার ব্লক, এসএমসির মেল জিনিস। তারপরে হলো ব্রেক অফ স্ট্রাকচার, তারপরে হলো চেঞ্জ অফ ক্যারেক্টার, আর তারপরে হইলো হায়ার হাই হায়ার লো মার্কেটের স্ট্রাকচার। এই হচ্ছে কাহিনী। তো এসএমসি যদি আমরা এসএমসি নিয়ে ট্রেড করতে যাই, এন্ট্রি নেব কিভাবে? সবার আগে আমাদেরকে একটা অর্ডার ব্লক ফাইন্ডিং করতে হবে। তো আমরা অর্ডার ব্লক যদি ফাইন্ডিং করি, আমরা অর্ডার ব্লকের ফর্মুলা তো জানি যে কীভাবে ফাইন্ডিং করতে হয়, নতুন করে আর আলোচনা করার মেবি কোনো কিছু নাই। তো সেক্ষেত্রে আমি সরাসরি একটা অর্ডার ব্লক ফাইন্ডিং করে এন্ট্রি করে দেখাচ্ছি, ঠিক আছে? একটা বুলিশ ফাইন্ডিং করতেছি, একটা বিয়ারিশ ফাইন্ডিং করতেছি। তো সর্বপ্রথম একটা বুলিশ যদি ফাইন্ডিং করি, এই যে রেক্টেঙ্গেল নিলাম, নেওয়ার পরে এই যে দেখেন এই ক্যান্ডেলটার এইটা হচ্ছে হায়ার, এই যে লোয়ার ধরে টান দিলাম,
ঠিক আছে, হায়ার লোয়ার ধরে টান দিলাম, এই যে তার পূর্বের ক্যান্ডেলটা হচ্ছে এটার মাঝামাঝি, তারপরে ক্যান্ডেলটা এটার মাঝামাঝি, ক্লিয়ার। আর এই যে হরিজন্টাল লাইন তারপরের ক্যান্ডেল, এই যে দুইটার মধ্যে গ্যাপ, তাহলে এই তিনটা মিলে অর্ডার ব্লক ক্রিয়েট করলো, আর পরেরটা হলো কি অর্ডার ব্লককে ভ্যালিড করলো, তাহলে এটা একটা ভ্যালিড অর্ডার ব্লক হইলো। এখন আমাদের তাহলে এন্ট্রি পয়েন্ট কোথায় হবে? সহজ হিসাব, এন্ট্রি পয়েন্ট দাঁড়ায় যাবে আমাদের এই পার্পল লাইনের উপরে, এখানে আমরা এন্ট্রি নিয়ে নেব, ক্লিয়ার। এবার এই এন্ট্রি নিয়ে নিলে আমরা এখানে কত পিস নিব এটা আমরা কিভাবে বুঝবো, যে এখানে আমরা টিপি কোথায় নেব, এসএল কোন জায়গায় নিব। তো সর্বপ্রথম এসএমসির যদি আমরা এন্ট্রি নিতে যাই তাহলে আমরা দেখি যে পূর্বের স্ট্রাকচার মার্কেটের কোন জায়গায় আছে সেখানে। যদি ঘটনাটা এরকম থাকতো যে একটা মনে করেন মার্কেটটা এইভাবে উঠছে, এইভাবে উঠে নিচে আসছে, তারপরে আবার এখানে গেছে, তো তাহলে আমরা স্ট্রাকচার নিতাম কিভাবে, যে আমরা টিপি নিতাম হচ্ছে এই বরাবর। কিন্তু যেহেতু পূর্বে এরকম হাই নাই, সেক্ষেত্রে এখানে আমরা টিপি নেব কিভাবে? আমাদের এখানে তাহলে ট্রেড নেওয়াটাই রিস্ক, যে এখানে যে আমি একটা অর্ডার ব্লক হয়েছে ঠিক আছে, এখানে যে আমি ট্রেড নিব, তাহলে এখানে আমার ট্রেড নেওয়াটা রিস্ক আছে। যদি আমি রিস্ক ফ্রি ট্রেড নিতে চাই তাহলে আমার হাই হচ্ছে এইটা, এই যে এইটা, তাহলে এইখানে এন্ট্রি নিয়ে আমার এইখানেই টিপি নিতে হবে। তাহলে এখানে পাবো আমি এই 1 পিপস, এটা হলো সেফ জোন, ঠিক আছে। এসএল কোন জায়গায় হবে? এসএল হবে এটার লোয়ার, এইখানে হবে এসএল, ক্লিয়ার। শর্ট এন্ট্রি। এখন ব্যাপারটা হলো এইটা এই পজিশন, এখন ভিন্ন একটা পজিশনে যদি আমরা একটা বুলিশ এন্ট্রি দেখি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। সাপোজ এই যে এইখানে একটা অর্ডার ব্লক আছে, আমি ড্রয়িং করি তাহলে আপনারা বুঝতে পারবেন। অর্ডার ব্লক ফাইন্ডিং করাটা কিন্তু আগে বুঝতে হবে। অর্ডার ব্লক ফাইন্ডিং ছাড়া তো যারা আমার স্টুডেন্ট আপনারা, তারা তো অলরেডি এসএমসির ইন্ডিকেটার আপনাদের কাছে আছে, সেক্ষেত্রে ওইটা নিয়ে তো আর ঝামেলা নেই। এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, ঠিক আছে, সরি এটা অর্ডার ব্লক না, এটা ইনভ্যালিড, এটাও ইনভ্যালিড, এটাও ইনভ্যালিড, এটাও ইনভ্যালিড, এই যে একটা ভ্যালিড অর্ডার ব্লক পাইছি, এই যে একটা ভ্যালিড বিআরই অর্ডার ব্লক পাইছি, হ্যাঁ। কোথায় দেখলাম ভুলে গেলাম, সরি, এই যে এখানে পাইছি, এই যে একটা বিয়ারিশ অর্ডার ব্লক, ঠিক আছে। এই যে এখানেও একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে। যাই হোক, এটা বের হয়েছে, এটা আগে দেখাই। এই যে বিয়ারিশ অর্ডার ব্লক, তাহলে এটা যদি বিয়ারিশ অর্ডার ব্লক হয়, সরি এটা ইনভ্যালিড, কারণ এটা ভিতরে ঢুকে গেছে, এটা নয়। এটাও ইনভ্যালিড, এটা, এটাও ইনভ্যালিড, ইনভ্যালিড অর্ডার ব্লক, এইটা ভ্যালিড অর্ডার ব্লক, না এটাও না, এটাও ভ্যালিড না, একদম এক্স্যাক্ট হইতে হবে। সো এমনি এমনি একটা বাইর করে নষ্ট করা যাবে না। এই যে একটা অর্ডার ব্লক পাইছি, এই যে দেখেন, এই যে ক্যান্ডেলটা, একটু পেছনে পর্যন্ত ড্রয়িংটা দেই তাহলে সবার বুঝতে সুবিধা হবে। এইটা হচ্ছে অর্ডার ব্লক ক্যান্ডেল, হ্যাঁ, মেইন ক্যান্ডেল হচ্ছে এইটা, এইটার মাঝ বরাবর এই যে রেডটা আসছে, তারপরে গ্রিনটা আসছে, ঠিক আছে। সরি সরি আমি 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 অন্য আরেকটা দেখাচ্ছি, ভুলে দেখাচ্ছি আরেকটা। অর্ডার ব্লক ক্যান্ডেল হচ্ছে এইটা, এই যে ক্যান্ডেলটা, এটা হচ্ছে মেইন অর্ডার ব্লক, এইটার বিপরীত ক্যান্ডেল হচ্ছে রেডটা, তারপরে ক্যান্ডেল হচ্ছে এই গ্রিনটা, ঠিক আছে। তাহলে এটা একটা অর্ডার ব্লক, এই অর্ডার ব্লককে ভ্যালিড করলো কে? তারপরের ক্যান্ডেল এসে, তারপরের ক্যান্ডেল হচ্ছে এইটা, যেটার নিচে ধরে আমি টান দিলাম, একটু জুম করে দেখাই, ঠিক আছে, পরে আবার জুম আউট করতেছি। তো আই থিঙ্ক সবাই দেখতে পাচ্ছেন, এইটা হলো অর্ডার ব্লক ক্যান্ডেল, এটা হচ্ছে পূর্বের ক্যান্ডেল, এটা পিছনে থাকার কারণে হয়তো অনেকেই ভুল বুঝবে, একটু সরাই দিয়ে দিকে, ঠিক আছে। এটা হলো 1 নম্বর ক্যান্ডেল, এটা 2 নম্বর ক্যান্ডেল, এটা 3 নম্বর ক্যান্ডেল, এই যে অর্ডার ব্লক হলো। আর এটা হলো
ভ্যালিডেশন ক্যান্ডেল, এটা এসে অর্ডার ব্লকটা ভ্যালিড নাকি ইনভ্যালিড সেটা আমাদেরকে দেখাই দিল। ঠিক আছে, তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট কোনটা? আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই পার্পল কালারের লাইন। ঠিক আছে, এইখানে নিলেও হবে, এখানে নিলেও হবে, অর্থাৎ এই ক্যান্ডেলের যে কোনো বরাবর এন্ট্রিটা নিয়ে নিলেই হবে। ঠিক আছে, তাহলে এবারে আমরা সেট করব কি এসএল। দুই ধরনের আমরা এরকম করে করি না, টিপি ওয়ান টিপি টু, এই যেমন এখানে লিখছি না যে টিপি ওয়ান টিপি টু টিপি থ্রি। তো টিপি ওয়ান টিপি টু টিপি থ্রি যদি তিনটা হয় তাহলে কি হবে? টিপি ওয়ান টিপি টু টিপি থ্রি যদি হয় তাহলে এসএলও তিনটা হবে। তো আমরা ঠিক ওইটাই বের করি এখন। সর্বপ্রথম টিপি ওয়ান আমরা বের করব। ঠিক আছে, টিপি ওয়ান বের করার জন্য কি দেখব, এই স্ট্রাকচারের পূর্বের হাই কোথায় আছে। এই স্ট্রাকচারের পূর্বের হাই হচ্ছে এইটা, তাই না? এটা হলো টিপি ওয়ান, এটা টিপি ওয়ান। টিপি ওয়ান লিখে দিই, দরকার নেই, আপনারা দেখলেই হবে, লিখলে সময় যাবে। তাহলে এই স্ট্রাকচারের লো কোন জায়গায় আছে? এই স্ট্রাকচারের লো, এই স্ট্রাকচারের লো আছে এই জায়গায়। তাহলে কি হলো, এইটা হলো এসএল ওয়ান। এইবার টিপি টু আমরা দেখব। টিপি টু হচ্ছে মার্কেট এর পূর্বে স্ট্রাকচার কোন জায়গায় আছে, হাই এইটা। তাহলে এর পূর্বের স্ট্রাকচারের হাই হচ্ছে এইটা, এইটা হচ্ছে টিপি টু। টিপি থ্রি এখান থেকে সেট করে দিয়ে যাই, এই যে এইটা হলো টিপি থ্রি। ঠিক আছে, এইবার যদি আমরা এসএল দেই, এসএল টু কোনটা? তাহলে এসএল টু হচ্ছে এই যে তার এইটার পরের যে লোয়ার, সেই লোয়ারটা এসএল টু, এই যে এসএল থ্রি। ঠিক আছে, এখন একটু লিখতেই হবে, না হলে অ্যালজাবেরা হয়ে যাবে, বুঝতে পারবে না। টিপি থ্রি, টিপি টু, টিপি ওয়ান, এন্ট্রি সবার একটাই, এসএল ওয়ান, এসএল টু, এসএল থ্রি। ক্লিয়ার? যাদের ব্যালেন্স কম, যাদের ব্যালেন্স কম তারা কি করবে, তারা এন্ট্রি নিবে এইখানে, টিপি এইখানে নিবে, মামলা ফিনিশ। যাদের ব্যালেন্স বেশি, রিস্ক নেওয়ার ক্ষমতা বেশি, তারা টিপি নিবে এখানে। যাদের ব্যালেন্স আরও বেশি তারা টিপি নিবে এখানে। যাদের ব্যালেন্স কম তারা এসএল লাগাবে এখানে, যাদের ব্যালেন্স বেশি তারা এসএল লাগাবে এখানে, যাদের আরও ব্যালেন্স বেশি তারা এসএল লাগাবে এখানে। যাদের ব্যালেন্স কম তারা ছোটো টিপি নিবে, ছোটো লস নিবে, অর্থাৎ লস নেওয়ার রিস্ক নিবে কম, টিপি প্রফিট নেওয়ার চিন্তাভাবনাও করবে কম, এবং অল্প সময়ের মধ্যে সামান্য টিপি নিয়ে বের হয়ে যাবে। যাদের মিডিয়াম ব্যালেন্স তারা এসএল টু নিবে, টিপি টু নিবে। যাদের ব্যালেন্স বেশি আছে তারা রিস্কও বেশি নিবে, এসএলও বেশি নেবে, প্রফিটও বেশি নেবে। যাদের ব্যালেন্স বেশি আছে তাদের টিপি হিট করতে সময় লাগবে। কেন সময় লাগবে? এই যে এইখানে সে এন্ট্রি নিবে, মার্কেট এইখান থেকে এইখানে যাওয়ার পরে টিপি হিট করবে, তাহলে কতক্ষণ সময় লাগছে? মিনিমাম এখানে 15 থেকে 20 মিনিট সময় লাগছে। যাদের টিপি ওয়ান ব্যালেন্স কম আছে তারা এইখানে 5 মিনিটের মধ্যে সামান্য টিপি নিয়ে বের হয়ে যাবে। যাদের ব্যালেন্স আর একটু বেশি আছে তাদের টিপিটা হিট করবে এইখানে যায়, তাহলে তাদের আর একটু সময় বেশি লাগবে। অর্থাৎ টাকা কম, এন্ট্রি ছোটো, লস ছোটো, প্রফিট ছোটো। টাকা বেশি, এন্ট্রি বেশি, সময় বেশি, লস বেশি, লাভ সব দিক থেকেই। ঠিক আছে, এখন একজনের ব্যালেন্স মনে করেন $10, ওই ব্যক্তি যদি চিন্তাভাবনা করে যে আমি টিপি থ্রি নেব, এখন মার্কেট এইখানে যদিও এসএলের দিকে আসে নেই, মনে করেন মার্কেট এই এসএল টু পর্যন্ত আসলো, ওর ব্যালেন্স কিন্তু মাইনাস হয়ে নাই হয়ে যাবে। সেক্ষেত্রে যার ব্যালেন্স বেশি আছে সে বেশি নেবে। তো আই থিঙ্ক এন্ট্রির ব্যাপারটা বুঝে গেছেন। যদি এন্ট্রি নিয়ে আরও কোনো কোশ্চেন থাকে তাহলে পরবর্তীতে আবারও করলে আবারও অ্যান্সার দিব। তো নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি। আচ্ছা, এক্সট্রাক্ট এন্ট্রি পয়েন্ট পাই না, বেশিরভাগ এসএল খাই। ও আচ্ছা, এটা হলো আবু রায়হান। তো ওনার কোশ্চেনের অ্যান্সার তো হয়েই গেল। ঠিক আছে, উনি 6 মাস ধরে ট্রেড করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা জিনিস বলে দিই, এখানে অনেকেই আছে 1 ইয়ার, 6 মান্থ, 2 ইয়ার, 6 মান্থ, 3 মান্থ, 3 মান্থ, 2 ইয়ার, 2 ইয়ার, 2 ইয়ার সবচেয়ে হাই আছে। আচ্ছা, যাদের এন্ট্রি এখন পর্যন্ত ঠিক হয়নি তারা রিয়েল ট্রেডে যায়েন না। তাহলে এই কোশ্চেনের আনসার হয়ে গেল যে আপনি এক্স্যাক্ট এন্ট্রি পয়েন্ট পান না, এক্স্যাক্ট এন্ট্রি পয়েন্ট দেখাই দিলাম।
তারপরে হচ্ছে $2 প্রফিট করলে $5 লস হয়ে যায়। গুড, মানে হচ্ছে একটা বা দুইটা মিলে আপনি প্রফিট করছেন, তারপরে $5 লস হয়ে গেছে। এইটার পেছনে মেইন কারণটাই হচ্ছে আবু রায়হানের কোশ্চেন অ্যান্সার করতেছি। দেখবেন যে আপনি এসএল সেট করেন না, অধিকাংশ ক্ষেত্রেই আপনি এসএল সেট করেন না, অথবা আপনার এসএলটা সেট করতে হয়। হয়তো বা যে রায়হান এখন জয়েন করলো তার কোশ্চেনের অ্যান্সার মেবি করতেছি। তো যেটা হচ্ছে যে হয়তো বা আপনি যে এসএল সেট করেন সেই এসএল সেট করাটা ঠিক হয় না। এটা হচ্ছে এক নম্বর কথা। সর্বপ্রথম কথা হয়, অনেকেই আছে যে এসএল সেট করে না, চিন্তা ভাবনা করে এসএল সেট করলে এসএল হিট করে, তো আমি এসএল সেট করব না, একটু রিস্ক নেব। তো রিস্ক নিতে নিতে দেখা যায় যে অ্যাকাউন্ট ব্যালেন্স $20 ছিল, যাইতে যাইতে 10-এ যখন নামছে তখন চিন্তা ভাবনা করে যা অর্ধেক তো গেছেই, দেখি আর কি হয়। এইভাবে করা যাবে না, কারণ লসের একটা রেশিও আছে 1.5 রেশিও ধরে আপনাকে এসএল সেট করতে হবে। এসএল সেট করে রাখতে হবে, লস হলেও যাতে অল্প লস হয়, আবার প্রফিট হলে যাতে প্রফিট হয়। ঠিক আছে, কিন্তু এরকম করা যাবে না যে দেখি কি হয় দেখি কি হয়। ঠিক আছে। আর এসএল সেট আপ তাহলে আপনার ঠিকঠাক হচ্ছে না। তো এসএল সেট আপের বিভিন্ন মাধ্যম আছে, তার মধ্যে একটা তো দেখাইলাম, এটাই সবচেয়ে জনপ্রিয় এবং মেইন মাধ্যম। আর $2 যদি প্রফিট করেন, $5 লস হয়ে যায়, তার পিছনে কারণটা হচ্ছে যে আপনার যে স্ট্র্যাটেজি নিয়ে আপনি করতেছেন সেই স্ট্র্যাটেজিটাকে সঠিকভাবে ধরা হচ্ছে না। যেমন আপনার স্ট্র্যাটেজি হচ্ছে টিকেএমসি, অর্ডার ব্লক, চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, অর্থাৎ আপনি এসএমসি নিয়ে ট্রেড করেন, তার সাথে টিকেএসএম টিকেএমসিকে ইউজ করেন। তো টিকেএমসিকে যদি আপনি ইউজ করেন, তাহলে টিকেএমসি দিয়ে স্কাল্পিং করতে হয়, বড় ট্রেডও করা যায়। তো স্কাল্পিং যদি আমি দেখাই আপনাকে একটু, তাহলে আমার একটা স্কাল্পিং অ্যাকাউন্টে ঢুকে দেখাই, ছোট অ্যাকাউন্টে। অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু খুবই অল্প, হ্যাঁ, $105। এটাতে শুধু আমি স্কাল্পিং করি। তো স্কাল্পিংটা আমরা দেখব, যে স্কাল্পিং এই উদাহরণটা দেখলে আপনাদের ঠিক মাথায় জিনিসটা ঢুকে যাবে। এই যে দেখেন, লর্ড, এই যে ক্লোজ ট্রেড, হ্যাঁ, রিয়াল লট হচ্ছে 0.01, একদম সবচেয়ে ছোট লট, একদম নিচ থেকে আসি, এটা হলো সবচেয়ে ছোট অ্যাকাউন্ট, হ্যাঁ, 0.01 লট। এই যে টিপি সেট করা আছে, এসএল সেট করা আছে, হ্যাঁ, 77 সেন্ট, 36 সেন্ট, $1। তারপরে 42 সেন্ট লস, $1 প্রফিট, 6 সেন্ট লস। তারপরে মনে করেন সবগুলো প্রফিট, এখানে 1 সেন্ট লস। তারপরে সবগুলো প্রফিট, সবগুলো প্রফিট, সবগুলো প্রফিট, সবগুলো প্রফিট, এখানে এসে $60 লস, এখানে $3, এখানে $1, 4 আর 3 $7, আর এখানে হলো $1, $8 লস। ঠিক আছে, তারপরে এখানে 90 সেন্ট লস, তারপরে প্রফিট। এইবার খেয়াল করেন, এখানে $1 প্রফিট, এখানে $1, খুচরাগুলো বাদ দিলাম, $2-3, 3-4, এই $5, $6, এই $7, $8, $9, এই $10, খুচরাগুলো বাদ দিলাম, এই যে বড়গুলো হচ্ছে $11, $12, 13, 14, 15, 16, $17, $18, 19, $20, 21, 22, 23, 24, 25, 25 আর 24 হচ্ছে 29, 30, 31, 31 আর 6 37, খুচরাগুলো বাদে $37। অলমোস্ট যদি আমরা এখানে ধরি, তো লসগুলো বাদ দিলে এখানে $40 থাকবে টোটালি। ঠিক আছে, সবগুলো 28 তারিখ, মানে গতকালকের, এগুলো হলো স্কাল্পিং, হ্যাঁ, ছোট ছোট স্কাল্পিং। এখন কথা হইলো যে এই স্কাল্পিংগুলো অ্যাকচুয়ালি কিভাবে হয়, এবং এর মধ্যে যে লস আছে শতকরা কয়টা আছে সেটা আমরা বুঝি। এখানে টোটাল ট্রেড যতগুলো আছে, অনেকগুলো ট্রেড, তার মধ্যে গুটি কয়েক লস আছে। ঠিক আছে, এই গুটি কয়েক লস থাকবেই, এটা মার্কেটে থাকবেই। আপনি সমুদ্রে যদি একদিকে বইটা বাইয়ে 10 হাত যান, তাহলে পিছনের ঢেউয়ের কারণে একটু পেছনে আসবে, ওটা স্বাভাবিক জিনিস। আপনাকে স্ট্র্যাটেজিটাকে ধরার পদ্ধতি বুঝতে হবে। তো ধরার পদ্ধতি বুঝতে হলে কি করতে হবে? সর্বপ্রথম কথা হচ্ছে টিকেএমসি, ওবি, চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, এই চারটে যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার লস হবে না। কিভাবে হবে না লস, সেটা আমি একবার ছোট্ট করে সামারি করে দিচ্ছি।
এই তো টিকেএমসি। তো টিকেএমসি দিয়ে আপনার লস হবে না। টিকেএমসির কিন্তু একটা খুব খারাপ ব্যাড হ্যাবিট আছে। সেই ব্যাড হ্যাবিটটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট সরে যাওয়া, এসএল সরে যাওয়া। আপনাকে নিতে বলছে এইখানে এন্ট্রি, একটু পরে দেখবেন যে এন্ট্রি নিচে নামে আসছে, এসএলটা নিচে নামে আসছে। তো আপনি তো এন্ট্রি নিয়ে ফেলছেন, এইবার আপনার তো সরার বুদ্ধি নেই, ও তো সরে গেছে, আপনি কি করবেন? আমি যেটা বলতে চাচ্ছি যে মনে করেন এন্ট্রিটা এখানে দেখাইছে, একটু পরে দেখবেন যে এন্ট্রিটা উপরে উঠে আসছে, তো তখন আপনি কি করবেন? এটা নিয়ে আবার অনেকেই আছে সিনিয়র পার্সন, ওরা বলে কি রিপেন নন রিপেন এই সেই। ভাই রিপেন নন রিপেন ওগুলো নিয়ে কোনো কথা না। কথা হচ্ছে মার্কেট যেই দিকে সেই দিকে। একটু আগে আমার পায়জামাতে আগুন, মানে মনে করেন যে আমার পাঞ্জাবিতে আগুন লাগছে, আমি কি করবো? পাঞ্জাবি খুলে ফালাই দিব। হ্যাঁ। তো কি হয়েছে? আমার বডি দেখা যাইতেছে, এইবার আমার পায়জামায় আগুন লাগছে, এখন কি আমার ইজ্জত দেখা যাবে? এই জন্য আমি পায়জামা খুলবো না? আমার পায়জামাও খুলে ফালাই দিতে হবে জীবন বাঁচাইতে হলে। তো সেক্ষেত্রে রিপেন নন রিপেন এখানে কোনো ইস্যু না। এখানে এন্ট্রি যখন যেদিকে, সমুদ্র যখন যেই দিকে, ওই দিকে তখন পাল উড়াইতে হবে। এখন কথা হচ্ছে আপনার কোন এন্ট্রিটা সরে যাবে না, এইটা আপনাকে বাছাই করতে হবে। তো বাছাই করার সংক্ষেপ মাধ্যমটা আমি বলে দিই। সব সময় আপনাকে দেখতে হবে যখন মার্কেট একতরফা একদিকে যাচ্ছে, ওই সময় আপনার এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকতে হবে। কেমন? মনে করেন এই নিচেও কোনো অর্ডার ব্লক নাই, উপরেও কোনো অর্ডার ব্লক নেই, মানে কোনো বাইন্ডিং নাই। এই যে এই জায়গাটা কিন্তু একটা বাইন্ডিং আছে, এইদিকে একটা অর্ডার ব্লক আছে, এইদিকে একটা অর্ডার ব্লক আছে। ঠিক আছে? এখন দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে না, নিচেও একটা অর্ডার ব্লক আছে, তো এই অর্ডার ব্লক তো ব্রেক করবে না, আবার এই অর্ডার ব্লকও ব্রেক করবে না। এইখানে যখন একটা টিকেএমসির এন্ট্রি আসছে, এই এন্ট্রিটা চাইলেও এই অর্ডার ব্লক ভেদ করে উপরে চলে যেতে পারতেছে না, সো এই এন্ট্রিটা আপনি নিয়ে নিতে পারতেছেন। সেকেন্ড থিং হচ্ছে যে এইখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এইখানে এসে আর একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এইখানে যদি একটা ব্রেক অফ স্ট্রাকচার হয়, এখানে যদি একটা ডাউন এন্ট্রি আসে, আপনি এটা নিতে পারবেন না। কারণ ব্রেক অফ স্ট্রাকচার মানে স্ট্রাকচার অলরেডি ব্রেক করে ফেলছে, সেক্ষেত্রে মার্কেট উপরে যাবে, এখানে ডাউন এন্ট্রি আপনি কেমনে নেন? ঠিক আছে? নেওয়া যাবে না। কিন্তু এখানে কোনো ব্রেক অফ স্ট্রাকচার হয়নি, এই এন্ট্রিটা নেওয়া যাবে। যেমন এইখানে দেখেন, এইখানে মনে করেন ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে প্রথমত, এখন এইখানে আপনি এন্ট্রি নিতে পারবেন না, কিন্তু তারপরে দেখেন নিচে ইকিউএল হয়েছে। জুম করি, এই যে ইকিউএল, অর্থাৎ এন ইকুয়াল লো। এন ইকুয়াল লো হইলে এখানে এন্ট্রি নেওয়া যাবে, কারণ হচ্ছে কি মার্কেট এখান থেকে আর নিচে যাবে না, এন ইকুয়াল লো হয়েছে। এন ইকুয়াল লোটা কোন জায়গায় থাকা অবস্থা হয়েছে? এই জায়গায় থাকা অবস্থায় হয়েছে, তার মানে এখানে এন্ট্রিটা নিতে পারতেছি। অর্ডার ব্লক কিন্তু পরে আসবে, অনেকেই বলবে যে এখানে অর্ডার ব্লক আছে, নেওয়া যাবে। এই যে এন ইকুয়াল লো যখন এখানে হয়েছে, তখন এখানে এন্ট্রিটা নেওয়া যাবে। ঠিক আছে? এই জন্য আবার এই এন্ট্রিটা পারফেক্ট হবে। সামহাও মনে করেন যে আপনাকে যদি টিকেএমসি বলে যে এই এইখানে একটা এন্ট্রি নাও, বাই এন্ট্রি, যে এখান থেকে একটা বাই এন্ট্রি নাও, তাহলে এখানে বাই এন্ট্রিটা নেওয়া যাবে না, কারণ এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, তার মানে মার্কেট ব্রেক করে আরও নিচে যাবে, নেওয়া যাবে না। আবার যদি এইখানে মনে করেন যে আপনাকে টিকেএমসি বলছে যে এইখানে একটা বাই এন্ট্রি নাও, এখানে বাই এন্ট্রি নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? তার পূর্বে এইখানে বিয়ারিশ অর্ডার ব্লক হয়েছে, তারপর আবার কি হয়েছে? চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে। এই চেঞ্জ অফ ক্যারেক্টার কি বুঝাইছে? মার্কেট যে হায়ার প্রাইসের দিকে উঠতেছিল, প্রাইস হাই হইতেছিল, এই হাই হতে হতে মার্কেট কি হয়েছে? উপরের দিকে যেতে যেতে মার্কেট যখন নিচে চলে আসছে, এই স্ট্রাকচারকে ব্রেক করে ফেলছে, তখন কিন্তু অলরেডি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, অর্থাৎ মার্কেটের ক্যারেক্টার ডাউন হয়ে গেছে, এখানে আপনি কখনোই বাই এন্ট্রি নিতে পারেন না। সো এই জিনিসগুলা মাস্ট বি মেনটেন করে নিতে হবে। সেকেন্ড থিং হচ্ছে, যদি এটা বুঝতে প্রবলেম হয় তারপরেও, যে এটা বুঝতে আমার প্রবলেম হচ্ছে, তাহলে আপনাকে এখানে অবশ্যই মাস্ট বি সাপোর্ট রেজিস্ট্যান্স ইউজ করতে হবে। সাপোর্ট রেজিস্ট্যান্স যদি আপনি ইউজ করেন, তাহলে দেখবেন যে আপনার কোনো এন্ট্রি ভুল হবে না, টিকেএমসি দিয়ে কোনো এন্ট্রি আপনার ভুল হবে না। দেখেন এইখানে যে একটা সাপোর্ট আছে, এই যে সাপোর্টটা কোথা থেকে আসছে দেখেন তো, এই জায়গা থেকে আসছে। হ্যাঁ, এই জায়গা থেকে আসছে, এই যে। তো এইখানে যদি আপনার একটা ড্র করা থাকতো লাইন, এইখানে যখন এসে টিকেএমসি এন্ট্রি দিত, তখন আপনি নির্দ্বিধায় এখানে অর্ডার ব্লক আসুক আর না আসুক, আপনি এখানে এন্ট্রি নিতে পারতেন, কারণ এখানে যেহেতু রেজিস্ট্যান্স আছে, এখান থেকে মাস্ট বি মার্কেট নিচে যাবে। তো মার্কেট এখান থেকে কত দূরে নিচে যাবে টিকেএমসি তো বলছে, আপনি টিকেএমসিকে ছাড়াও কিন্তু এদিক থেকে আপনি নিজেই বলে দিতে পারতেন। এই যে এইখানে একটা লেভেল না মার্কেটের, এই লেভেলটা এখানে রেসপেক্ট করছে, এখানে, এইখানে, এই যে এইখানে দেখেন, এইখানে, এই যে এইখানে টিকেএমসি ঠিক টিপি2টাও এইখানে। তার মানে কি, সাপোর্ট রেজিস্ট্যান্স জানলেই কিন্তু আপনার হয়ে যাইতো। তো শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্সকেও যদি আপনি রেসপেক্ট করে টিকেএমসিকে ইউজ করেন, তাহলে দেখবেন যে আপনার কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তারপরেও যদি প্রবলেম হয়, আপনি আমার সাথে আরও যোগাযোগ করবেন, আরও বিস্তারিত বুঝাই দিব ইনশাল্লাহ।
তারপরের কোশ্চেন হচ্ছে ইন্ডিকেটর একটা জায়গায় সিগন্যাল দিল, এন্ট্রি নিলাম, তারপর আমাকে রেখে চলো। আচ্ছা 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 আচ্ছা, একটু ভদ্র ভাষায় লিখতে হবে, এগুলো লেখা হয় না। যদি আপনি পরবর্তীতে এই ধরনের ভাষা ইউজ করেন আপনার কোশ্চেন আমি অ্যান্সার করব না, ঠিক আছে? আপনার কোশ্চেন আমি অ্যান্সার করব না। আবু রায়হান নামটাকে নোটেট করে রাখলাম। ফিউচারে যদি এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেন আপনার কোশ্চেনের অ্যান্সার আপনি পাবেন না, ঠিক আছে? যেহেতু এটা লার্নিং গ্রুপ, এখানে সবাই লার্নিং করার জন্য আসছে, সো এটা লার্নিং করার জন্য কেউ আসেনি। আস্তাগফিরুল্লাহ, কুল কুল, ওকে ডান। যাই হোক, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স হোস্ট অ্যালগো 3 in 1 এআই, ওকে। ডেমো ট্রেড নিলে উইন রিয়েল মার্কেটে ভয় কাজ করে, আচ্ছা এটা খুবই কমন, সবাই অধিকাংশ 90% ট্রেডার এই ভয়টা পায় যে ডেমো ট্রেডে আমার খুব উইন হয়, আমি রিয়েল মার্কেটে ভয় পাই। এই ভয়টা যদি কাটাই উঠতে না পারেন তাহলে আপনার যত কিছুই আপনি শিখেন না কেন আপনি পারবেন না। ফাইনালি আমি খুব মানে সুপার সিম্পল মানুষ, আমার যদি কোনো মানুষকে পছন্দ না হয় আমি তার সাথে কথা বলি না, কোনো খাদ্য যদি পছন্দ না হয় তাহলে আমি খাই না। এবং আমার যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে যে আমি নর্মালি পিপলের সাথে খুব কম মিশি, যদি এমনও হয় যে 7 দিন পরে বাসা থেকে বের হই, দোকানের সামনে বসা, কারোর সাথে খোশ গল্প করা, এসব আমার একদমই ভালো লাগে না। সো ফাইনালি যেটা হয় যে আমার ফ্যামিলিতে মোটামুটি সবারই বাইক ছিল, কিন্তু আমি বাইক চালাতে পারতাম না, কারণ ওই সময় আমার পার্সোনাল বাইক ছিল না। আমি পার্সোনাল বাইক কিনে তারপরে ওইটাতে বাইক চালানো শিখছি। তো বাইক চালানো শেখার সময় যে কাউকে একটা বলবো যে ভাই আমাকে ধরে একটু শেখাও, তো জিনিসটা আমার কেমন লাগতেছিল। তো আমি কি করলাম, রাত্রেবেলা শুয়ে শুয়ে বাইকের কোন সুইচ কী কাজ করে, কিভাবে চালাইতে হয়, ইউটিউবে অনেক ভিডিও আছে, তো ভিডিওগুলো দেখলাম। দেখার পরে পরের দিন আমার অফিসে যাওয়ার পরে আমার আন্ডারে একটা ছেলে ছিল, তো ওই ছেলেটাকে বললাম যে আমার বাইকটা বের করো। বাইকটা বের করলো, তারপরে ওকে বললাম তুমি আমার পেছনে বসো, এবার আমি যদি পড়ে যাইতে ধরি তাহলে তুমি ধরবা, আদারওয়াইজ দরকার নেই। বসছি, ওই যে একদিনে শিখে ফেলছি, শেষ, ওকে আর ধরতেও হয়নি। তো এখানে আমি এই গল্পটা বললাম, তার পিছনে মেইন কারণটা হচ্ছে কি, সর্বপ্রথম হচ্ছে ভয় দূর করার জন্য আপনাকে জানতে হবে। অর্থাৎ কিছু গ্রামের কিছু মানুষ আছে রাত্রে যখন রাস্তা দিয়ে যায় তখন একা একা গেলে কি বলে, জোরে জোরে গান বলে, অন্ধকারের মধ্যে যখন যায়, অথবা একটা সিগারেট ধরায় হাতে নেয়। ওরা জানে যে জোরে জোরে কথা বলে গেলে ভূত টুত থাকলে আসবে না, সেকেন্ড থিং হচ্ছে সিগারেট বা আগুন হাতে থাকলে ভূত আসবে না, ঠিক আছে? আবার মোল্লা মুন্সি যারা, এই মোল্লা মুন্সি যদি লাল ওই রাস্তা দিয়ে যায় তাহলে দেখবেন যে জোরে জোরে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে যাচ্ছে। ও জানে যে কোরআনের এই আয়াতটা পড়লে ভূত ধরবে না, ঠিক আছে? যদিও বাস্তবে ভূত বলতে কোনো কিছু নাই। তো কথা হচ্ছে যে এই যে ও যে ওই জায়গাটা পার হয়ে যেতে পারতেছে, কারণটা হচ্ছে ও কিন্তু ওর বিশ্বাসের উপরে পার হয়ে যাচ্ছে, এ লা ইলাহার উপরে বিশ্বাস করে যাচ্ছে, আর ও হচ্ছে বিড়ির উপরে বিশ্বাস করে যাচ্ছে, ঠিক আছে? তো মেইন ফ্যাক্টটাই হচ্ছে আপনার এই ভয়টা কাটাতে হলে আপনার একটা বিশ্বাস নিয়ে আসতে হবে, সেই বিশ্বাসটা হচ্ছে আপনার ভিতরে একটা আত্মবিশ্বাস থাকবে, এই আত্মবিশ্বাসটা অর্জন হবে আপনার বিষয়টা সম্পর্কে বিশদ জানতে হবে। সর্বপ্রথম আমি যখন অ্যাজ এ বাইনারি ট্রেডার আইকিউ অপশনে আমি ট্রেড করি, তো আমার এই প্রবলেমটা ছিল, আমি যখন ডেমোতে ট্রেড করি তখন হিউজ প্রফিট করি, আর যখন লাইভ মার্কেটে যাই রিয়ালে তখন আমি লস করতাম। তো ওই সময়টাতে আমি থিঙ্ক করলাম যে আমার মনে হয় এমনটা হয় ওরা আমাকে ফলো করে, যে সামহাও ওদের তো অনেক বড় অফিস টফিস আছে, ওরা মনে হয় ফলো করে, যখন আমি রিয়েলে ইনভেস্ট করি তখনই আমাকে ধরা খাওয়াই দেয়, এরকম আমার একটা ভয় ছিল। তো এই ভয়টা আমি কিভাবে কাটাবো, পরে আমি আমার এক মনিটরে রিয়েল মার্কেট, এক মনিটরে হচ্ছে ডেমো মার্কেট ওপেন করলাম, করে ডেমোতেও ট্রেড নেই, রিয়েলেও নেই। হুম, দেখি এবার কি হয়। তো রিয়েলের ক্যান্ডেল স্ট্রাকচার, ডেমোর স্ট্রাকচার সেম, একই পজিশনও এন্ট্রি নেই, দেখি এবার কি হয়। তো দেখি যে না, ঠিকই আছে, কোনো সমস্যা নেই, প্রবলেম হয় না। তো তারপরে দেখা গেল যে আমি ওই সময় 1 মিনিট এবং 5 মিনিটের জন্য নিতাম। তো যদি এরকম হয়ে যায় যে 1 মিনিট বা 5 মিনিটের জন্য ওই 1 মিনিটটা আমার কাছে 1 ঘন্টা হয়ে যেত, এতটা ভয় লাগতো, কলিজার মধ্যে দিক দিক করতো। তো কি করি ওই সময়টাতে, তো ওই সময়টাতে হেডফোন লাগায় গান শুনতাম, এই পাশে ফোনের মধ্যে নাটক দেখতাম, আর ওইখানে একটা ট্রেড করে দিতাম, ঠিক আছে? তো আমার যে টিচার ছিল, একজন পাকিস্তানি পিপল, তো উনি আমাকে বলল যে তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে যে তোমার ব্যালেন্সটাকে 3টা ভাগে ভাগ করবা। একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যালেন্স, একটা হচ্ছে, আমি ঠিক নামটা ভুলে গেছি, একটা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যালেন্স, একটা হচ্ছে যদি আমি এই ব্যালেন্সটাকে শেষ করে ফেলি
তাহলে দ্বিতীয়বার যাতে ইনভেস্ট করতে পারি। আর একটা হচ্ছে আমার সেভিং ফান্ড, যদি এটাকেও শেষ করতে পারি তাহলে ওইটাকে আবার আমি ইনভেস্ট করব, তাহলে আমার এই মনে ভয়টা থাকবে না। তো তখন আমি আমার ব্যালেন্সটাকে 3টা ভাগে ভাগ করে ফেললাম। মানে এমনটা না যে আমার কাছে $100 আছে, আমি পুরো $100 ইনভেস্ট করে ফেলছি, এটা শেষ হয়ে গেলে আমার শেষ। তাহলে যেটা হয়, ওইটা হারানোর ভয়টা প্রচুর থাকে, মনটা অনেক দুর্বল হয়ে যায়। এটাকে 3 ভাগে ভাগ করে নিলে মনের ভয় থাকে না যে ঠিক আছে 30 যদি শেষ হয়ে যায় আমি আবার 30 নিয়ে ওইটাকে রিকভার করব, এটাও শেষ হয়ে গেলে পরে 30কে আমি ইনভেস্ট করব। আর ইতিমধ্যে আমি বুঝে ফেলতে পারবো আমার প্রবলেম কি, ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে মাস্ট বি, এইখানে এখন আপনার করণীয়, যেহেতু এটা ফরেক্স, এখানে আপনার করণীয় হচ্ছে সেন্ড অ্যাকাউন্ট ইউজ করা। সেন্ড অ্যাকাউন্ট কেন ইউজ করা, যে যদি আপনার কাছে $100 থাকে, এটাকে যদি আপনি সেন্ড অ্যাকাউন্টে কনভার্ট করেন ইনটু 100, অর্থাৎ 100 সেন্টে $1, তো আপনি 100 ইন্টু 100 যদি হয় তাহলে আপনি এখানে 10,000 সেন্ট পাবেন, ঠিক আছে। 10,000 সেন্ট, এই 10,000 সেন্ট দিয়ে যেটা হবে, আপনার সবচেয়ে বড় যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আপনি TP3-তে, এখানে যে TP3 দেখাইলাম, এই TP3-তে এন্ট্রি নিতে পারবেন, অর্থাৎ পজিশনাল ট্রেড নেওয়ার মতো আপনি টিপি নিতে পারবেন। তাহলে আপনার এই লস হওয়ার ভয়টা থাকবে না, প্রফিট খুবই কম হবে কিন্তু লস হওয়ার ভয়টা থাকবে না। আর মনের ওই ভয়টা আস্তে আস্তে দূর হয়ে যাবে। যেমন কি, যেমন মনে করেন যে এই মার্কেটটার কি জোনকে আমি বের করব, এই মার্কেটটার কি জোন কোনটা বলেন তো, বা রিভার্সাল পয়েন্ট কোনটা। আমি কিন্তু প্রথমেই বলছি যে আমি ইউটিউব দেখে দেখে আগে সব কিছু জেনে নিয়েছিলাম, কোন বাটনের কী কাজ, কখন কি করতে হয়, কখন গিয়ার শিফটিং করতে হয়। সো আপনাকে আগে এই জিনিসগুলো জেনে নিতে হবে, এখানকার এই কোন বাটনের কাজ কী। রিভার্সাল পয়েন্টকে যদি আমরা সর্বপ্রথম বের করে নিই, সাপোর্ট রেজিস্ট্যান্স, রিভার্সাল পয়েন্ট, ঠিক আছে, এই দুইটা জিনিসকে যদি আমরা বের করে নিই তাহলে আপনার লস হবে না এবং ভয়টা দূর হয়ে যাবে। যারা এই রিলেটেড প্রবলেমে আছে সবাই মনোযোগ দিয়ে শুনেন। সর্বপ্রথম কথা হচ্ছে, আমি এখানে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে নিই একদম হাই লেভেল, আর এই পর্যন্ত মার্কেটের লো, আর তারপরে মার্কেটের লো লেভেল হচ্ছে এইটা, তাই না। এখন যদি আমি এখানে এসএনআর ড্র করা শুরু করি তাহলে আমার এসএনআর লেভেল কোনটা হবে, এইটা একটা। তারপরে আমি মোটামুটিগুলো ড্র করতেছি, হ্যাঁ, মানে যেগুলা ড্রপিং জোন ওগুলাকে আমি ড্র করতেছি না। তো এই আমার এসএনআর ড্র করা হয়ে গেল না। এইবার আমি এখান থেকে কি জোন দেখব, কি জোন কোনটাকে বলে, কি জোন বা রিভার্সাল জোন। সবচেয়ে বেশি রিভার্সাল হয়েছে কোন পয়েন্টে দেখেন তো, সবচেয়ে বেশি রিভার্সাল হচ্ছে এই টোটাল মার্কেটের মধ্যে, সবচেয়ে বেশি রিভার্সাল হচ্ছে এই পয়েন্টে, এইটা। আর এইখান থেকে এইটুক মার্কেটের মধ্যে রিভার্সাল জোন হচ্ছে এইটা। এখন তাহলে রিভার্সাল জোন দুইটা হইলো কেন, কারণ হচ্ছে আপনি কতক্ষণের মার্কেট দেখবেন, এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। এইখানে আমরা কতক্ষণের মার্কেট দেখতেছি, আমরা যদি এখানকার ইনফো দেখার চেষ্টা করি, তো এই যে ইনফো লাইন এখান থেকে ধরে যদি আমরা এটা টান দেই তাহলে আমরা এখানে দেখতেছি প্রায় 3 ঘন্টার মার্কেট। তো 3 ঘন্টা যদি আপনি দেখেন তাহলে আপনি 3 ঘন্টাও দেখতে পারেন, আর যদি আপনি 3 ঘন্টা না দেখেন, যে আপনি 3 ঘন্টা দেখবো না, আমি এই 30 মিনিট দেখবো, তাহলে আপনি এইভাবে জুম করে দেখেন। তো সাপোজ মনে করেন যে আমরা 3 ঘন্টাই দেখতেছি, 3 ঘন্টার মধ্যে রিভার্সাল জোন হচ্ছে এইটা। তো রিভার্সাল জোন যদি এইটা হয়, আপনি যদি থিঙ্কিং করেন যে আমি এইখানে এন্ট্রি নেব, এইখানে এন্ট্রি নেব, সেটা হচ্ছে কি, এইখানে আমি এন্ট্রি নেব, আমি কিছুই বুঝি না, আমি এইখানে এন্ট্রি নেব, এইটা হচ্ছে আমার SNR 1, এটা হচ্ছে SNR 2। তো আমি এই SNR 1-এ প্রফিট নেব, যে এই লেভেলে যখন যাবে তখন আমি প্রফিট নেব, হ্যাঁ। তো আপনি মনে করেন যে এইখানে এই এই SNR জোনে আপনি টিপি লাগাই দিয়ে দিছেন, কোনো সমস্যা নেই। ছোটো লট 0.01 লটে সেন্ড অ্যাকাউন্ট, আপনার কাছে 10,000 সেন্ট আছে। এইবার মার্কেট কোনো সমস্যা নেই, মার্কেটে আপনি যখন এই বরাবর এন্ট্রি নিয়ে নিয়েছেন, মার্কেট আল্লাহর হস্তে আপনার দিকে না যায়, মার্কেট এরকম নিচে যাচ্ছে, এই পর্যন্ত যদি আসে, এই পর্যন্ত আসলেও আপনার খুব বেশি হলেও মাইনাস দেখাবে এই 100 থেকে 150 সেন্ট। আপনার কাছে 10,000 সেন্ট আছে, আপনার কি করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ মার্কেট এখান থেকে কিন্তু ব্যাক করবেই। কিন্তু ব্যাক করবে না, মার্কেট ব্যাক করতে 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 যখন এইখানে যাবে, ঠিক 2 ঘন্টা পরে যাক, 3 ঘন্টা পরে যাক, তখন ঠিক আপনার টিপিটা হিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনার কি হলো, ওই রিয়েল মার্কেটে যে লস হয় ওই ভয়টা আপনার এটার মাধ্যমে দূর হয়ে যাবে, ঠিক আছে। এইখান থেকে যদি ঘটনাটা এরকম হয় যে আমার এই 10,000 সেন্ট লস হইতে গেলে কত পিপস যাবে, 10,000 সেন্টে মিনিমাম আপনার 550 থেকে 600 পিপস পর্যন্ত আপনি অ্যাকাউন্ট লাইভ থাকবে, জীবিত থাকবে, ঠিক আছে। তো আপনার জন্য সর্বপ্রথম এটা হচ্ছে যে আপনি সেন্ড অ্যাকাউন্ট ইউজ করেন, সেন্ড অ্যাকাউন্ট ইউজ করেন, এবং অনলি আপনি যে স্ট্র্যাটেজি ধরেই করেন না কেন কোনো সমস্যা নেই, আপনি TKMC ধরেই করেন,
অথবা আপনি ঘোস্ট অ্যালগো নিয়েই করেন, অথবা আপনি যেটা নিয়েই করেন, অথবা আপনি অর্ডার ব্লক নিয়ে করেন, কোনো সমস্যা নেই। আপনি যদি অর্ডার ব্লক নিয়েও করেন, তাহলে অর্ডার ব্লক নিয়ে একটা সংক্ষেপে দেখাই দিই। সেটা হচ্ছে যে প্যাথ ড্র করলাম, মনে করেন যে আপনি কোনো কিছু সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো কিছুই ড্র করেন নাই, দেখা গেল যে আপনার অর্ডার ব্লক আসছে, এইখানে আসছে, তো আপনি এইখানে এন্ট্রি নিতে পারেননি, আপনি এখানে ছিলেন না, কোনো সমস্যা নেই। তো এখানে বুলিশ অর্ডার ব্লক আসছে, আপনি এখানে এন্ট্রি নিয়ে নিছেন, এন্ট্রি আপনি এখানে নেওয়ার পরে আপনি টিপি নিয়েছেন, মনে করেন যে এটা ধরে অথবা এটা ধরে, যেটা ধরেই নেন না কেন, আপনি এটা ধরে নেন বা এটা ধরে নেন বা এটা ধরেই নিছেন, নিয়ে আপনি চুপচাপ থাকেন, কোনো সমস্যা নেই। মার্কেট নিচে যাক আর যেখানে যাক, ঘুরে ফিরে পুনরায় এখানে আসবেই, ঠিক আছে। এখন এত দূর আসার আপনার ধৈর্য নেই, আপনি এই পর্যন্ত আপনার হিট হয়েছে, কোনো সমস্যা নেই, আপনি ওইটুক প্রফিট নিয়ে নেন। অর্থাৎ সেন্ড অ্যাকাউন্টটাই হচ্ছে যে যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স কম, সেক্ষেত্রে এই অল্পতেই টিপি অল্পতেই এসএলগুলো হিট হয়ে যায়। অথবা আপনি টিকেএমসি ইউজ করতেছেন, আপনার টিকেএমসি ইউজ করার সময় এসএল সরে গেছে, আপনার এসএল হিট হয়ে যায়। এই জন্য আপনি কী করবেন, সেন্ড অ্যাকাউন্ট ইউজ করবেন। সেন্ড অ্যাকাউন্ট ইউজ করলে আপনার কখনোই এই অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে না, অ্যাকাউন্ট ক্লোজ হয়ে যাবে না, এবং আপনার এটাতে মনের ভয়টা অনেকাংশে দূর হয়ে যাবে, আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর দেখা গেল যে ডেমোতে কাজ করতে পারা যায়, রিয়েল মার্কেটে পারা যায়, ওই একই কাহিনী, অর্ডার ব্লকটা বুঝতে সমস্যা হয়। আচ্ছা, অর্ডার ব্লক তো দেখাই দিলাম প্রথমেই, এন্ট্রি নেওয়াটা, ঠিক আছে। অর্ডার ব্লক নিয়ে এন্ট্রি দেখাইলাম, তাহলে ওটা দিয়ে হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। ফিবোনাসি, হ্যাঁ, ফিবোনাসি সম্পর্কে এখনই আর জানার দরকার নেই, আপনার আগে এন্ট্রিটা ঠিক করেন, তারপরে ফিবোনাসি সম্পর্কে জানা যাবে। আগে এন্ট্রি ঠিক করতে হবে, আর বেঁচে থাকাটা আগে শিখতে হবে। সর্বপ্রথম আপনি কত জোরে সাঁতার কাটতেছেন এটা সবচেয়ে বড় কথা না, আপনি পানিতে ভেসে আছেন কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সো এইটা আগে সর্বপ্রথম প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমাদের কয় মিনিট আছে? 14 মিনিট আছে, আমরা 14 মিনিট দেখে আর একটা কোশ্চেন সম্পর্কে আলোচনা করি। আচ্ছা, তারপরে রাজীব ফেরদৌস, উনি 6 মাস ধরে আছে এসএমসি নিয়ে ট্রেড করে, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি স্কাল্পিং করতে পারছি, চাচ্ছি একটু বড় ট্রেডের দিকে ঝুঁকতে, কিন্তু কিভাবে করব ঠিক বুঝে উঠতে পারতেছি না। বড় টাইম ফ্রেমে গেলে দেখা যায় ছোটো টাইম ফ্রেমগুলোতে বিপরীতমুখী অর্ডার ব্লক হয়, মার্কেট রিভার্স হয়ে যাচ্ছে, এক্ষেত্রে বাঁচার উপায় কী? খুব সুন্দর কোশ্চেন। মার্কেট অ্যানালাইসিস করতে পারি না, চার্ট এন্ট্রি নিলে সব গুলে ফেলি। আচ্ছা, পবিত্র চন্দ্র, হ্যাঁ উনি বলছিল এটা আমাকে আগেও। আচ্ছা, ঠিক আছে, আজকে পবিত্র চন্দ্রের কোশ্চেন পর্যন্ত আমরা যেতে পারবো না। রাজীব ফেরদৌস, ওনার কোশ্চেন পর্যন্তই আজকে ক্লাস শেষ হয়ে যাবে, আবার নেক্সট ডেতে আমরা এখান থেকে নিচের দিকে চলে যাব, ঠিক আছে। আর যাদেরকে বললাম, যাদের এন্ট্রি নিতে প্রবলেম হচ্ছে এবং ওই যে লসের কাহিনী আছে, তারা সবাই সেন্ড অ্যাকাউন্ট ওপেন করেন, সেন্ড অ্যাকাউন্ট ওপেন করেন। আর এন্ট্রি নিতে প্রবলেম হচ্ছে, তো আমি যখন এন্ট্রি নিচ্ছি আমার সাথে এন্ট্রি নেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ভয়টা এইভাবে দূর হয়ে গেলে পরে একা একা নেওয়া শিখে যাবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে, আচ্ছা একজন গ্রুপে লিখছিল যে লাইভ ট্রেড তাদেরকে নিয়ে নেওয়ার জন্য, লাইভ ট্রেড নেওয়ার জন্যই তো ওইটা, যে আমি যখন এন্ট্রি নিব তখন আমি ওইখানে আমার অ্যানালাইসিসটা দিয়ে দিব, আপনারা ওইটা দেখে দেখে নিয়ে নেবেন। হ্যাঁ, বাট যাদের অ্যাকাউন্ট ব্যালেন্স যেরকম তারা সেরকম, যাদের $200 নিচে তারা অবশ্যই সেন্ড অ্যাকাউন্ট ইউজ করবেন। কারণ আমি যেহেতু বড় বড় এন্ট্রি নিয়ে, ওই বড় এন্ট্রিতে যেহেতু যদি আপনি $100 বা $50 নিয়ে এন্ট্রি নেন, তাহলে কিন্তু এসএল হিট হয়ে যাবে, এই জন্য সেন্ড অ্যাকাউন্ট নিয়ে এন্ট্রি করবেন যাতে আপনাদের এসএল হিট না হয়, ঠিক আছে। আর যখন অ্যাকাউন্ট ব্যালেন্স বেশি হয়ে যাবে, $500, $1000, $2000, তখন আর সেন্ট অ্যাকাউন্টের দরকার নেই। আচ্ছা, তো আমরা রাজীব ফেরদৌস ওনার কোশ্চেনটা নিয়ে আলোচনা করি একটু। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি স্কাল্পিং করতে পারছি, ওকে আলহামদুলিল্লাহ, চাচ্ছি আর একটু বড় ট্রেডের দিকে ঝুঁকতে, কিন্তু কিভাবে করব ঠিক বুঝে উঠতে পারতেছি না। বড় টাইম ফ্রেমে গেলে ছোটো টাইম ফ্রেমগুলো বিপরীতমুখী অর্ডার ব্লক তৈরি হয়, মার্কেটকে রিভার্স করতেছে। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে বড় টাইম ফ্রেমে গেলে আগে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স গ্রো করতে হবে। তো আপনার যদি অ্যাকাউন্ট ব্যালেন্স মোটামুটি $1000 উপরে হয়, তাহলে আপনি বড় টাইম ফ্রেমে যাবেন। আর যদি $1000 নিচে হয়, তাহলে আপনি ছোটো টাইম ফ্রেমেই কাজ করবেন। ছোটো লট নিয়ে কিভাবে সেটা বলে দিচ্ছি, তো দুইটাই বলে দিচ্ছি। সর্বপ্রথম কথা হচ্ছে এখানে অ্যানালাইসিস করতে হবে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই মার্কেটটা বেসম্ভব মজার একটা মার্কেট, যদি অ্যানালাইসিসটা আপনি বুঝতে পারেন, আর যদি বুঝতে না পারেন তাহলে একটু ঝামেলা হয়ে যায়। তো মনে করেন যে আপনি বড় টাইম ফ্রেমে ট্রেড নেবেন, সেক্ষেত্রে কি করতে হবে, আর ছোট টাইম ফ্রেমে বেশি প্রফিট করার জন্য ট্রেড করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন। দুইটার অ্যানালাইসিসটা দুই রকম, এবং আপনি যেটা বলছেন বিপরীতমুখী, এক্স্যাক্টলি বিপরীতমুখী। তো সর্বপ্রথম আমি মনে করেন যে একটা এন্ট্রি এখানে নিয়ে নিয়েছি,
একটা এন্ট্রি আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি দেখতেছি যে আমার এই এন্ট্রিটা বিপরীতমুখী চলে যাচ্ছে। এখন আমি এটা, আমার এসএল অলরেডি হিট হওয়ার পথে, এখন আমি এটাকে ক্লোজ করব নাকি ধরে রাখবো। তো এই সময়ে কিভাবে ডিসিশন নেই আমি, মানে আমার ক্ষেত্রে আমি কিভাবে ডিসিশন নিই। তো এখন আমি 1 মিনিটের চার্ট দেখতেছি, আমি এরপরে চলে যাব হচ্ছে 3 মিনিটের চার্টে। 3 মিনিটের চার্টে এসে আমি আমার দেখব যে এখানে 3 মিনিটের চার্টের ডিরেকশন কোন দিকে আছে। তো 3 মিনিটের চার্টে আমি দেখতে পাচ্ছি যে ডিরেকশন এই থেকে এই পর্যন্ত আছে, ডাউন ডিরেকশনে আছে মার্কেট 3 মিনিটের চার্টে। আমি এখানে লিখে দেই তখন যে এখানে এলো 3 মিনিটের এইটা ডিরেকশন, ঠিক আছে। তারপরে আমি এখানে ড্র করে নেই যে আমার নিচের অর্ডার ব্লক কোন জায়গায় আছে, কাছাকাছিটা একদম, উপরের অর্ডার ব্লক কোন জায়গায় আছে। তাহলে এইটা উপরের অর্ডার ব্লক, এটা নিচের অর্ডার ব্লক। এইবার আমি এখান থেকে চলে যাই 5 মিনিটে। 5 মিনিটে যেয়ে আমি দেখার চেষ্টা করি যে 5 মিনিটের ডিরেকশন কি, সেম ডিরেকশানে আছে 5 মিনিট। ওকে, ঠিক আছে। অর্ডার ব্লক কোন জায়গায় আছে 5 মিনিটের, তো 5 মিনিটের অর্ডার ব্লকটা আরেকটু নিচে আছে এবং উপরের বিয়ারিশটাও আরেকটু উপরে আছে। মাশাল্লাহ, খুব ভালো জিনিস। তারপরে কোথায় যাব আমরা, এরপরে চলে যাব আমরা 15 মিনিটে। 15 মিনিটের ডিরেকশন কি আছে, তো 15 মিনিটের ডিরেকশনটাও দেখতেছি সেম ডিরেকশন আছে, সেম জায়গায় এইখান থেকে একবারে TP1 হচ্ছে এইখানে। আর 15 মিনিটের ক্ষেত্রে অর্ডার ব্লক কোন জায়গায় আছে, যে এইখানে একটা অর্ডার ব্লক আছে আর উপরে অর্ডার ব্লকটা আছে এইখানে। এইবার আমি আমার জায়গায় আবার ফিরে আসবো। আমি যদি যেহেতু মনে রাখতে পারি, আমি কোনো কিছু লিখি না, আপনারা প্রয়োজনে প্রতিটা লাইনের উপরে লিখবেন। তারপরে 1 মিনিটে ফিরে আসি। তো 1 মিনিটে ফিরে আসার পরে এখন যদি আমি দেখি যে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার যেখানে এন্ট্রিটা, আমার যেখানে এন্ট্রিটা ঠিক সেখানেই, এটা আমার মাউসে পরে নড়ে গেছে। আমার যেখানে 1 মিনিটের এন্ট্রি, ঠিক ওইখানে 2 মিনিটের এন্ট্রিটা, ওইখানেই 5 মিনিটের এন্ট্রিটাই। এবং 5 মিনিটের এন্ট্রিটা বলছে, সরি 3 মিনিটের এন্ট্রিটা বলছে মার্কেট এই পর্যন্ত আসবে। আবার যেটা কিনা 15 মিনিট, 5 মিনিটের এন্ট্রি, সেটাও বলছে যে মার্কেট এই পর্যন্ত আসবে। 15 মিনিটের এন্ট্রি বলছে যে মার্কেট এই পর্যন্ত আসবে, ঠিক আছে। এবং আমার 3 মিনিটের অর্ডার ব্লক এই পর্যন্ত, বুলিশটা তার মানে মার্কেট এই পর্যন্ত আসবে, এবং বিয়ারিশটা হচ্ছে এইখানে। 5 মিনিটটা আরও নিচে, 15 মিনিটটা আরও নিচে, তার মানে ডিরেকশন সেম আছে। আমার এইখান থেকে এই পর্যন্ত এটুকু আসবে মার্কেট, এটা 100% শিওর, তাই না? সবগুলো 3 মিনিট 5 মিনিট সবগুলোরই ডিরেকশন সেম দিকে আছে। এটা দেখতে পারেন, অথবা আপনি এখানে দেখতে পারেন যে investing.com-এর যে এখানে ইন্ডিকেটারের সামারিটা দেওয়া আছে, আপনি এখানেও দেখতে পারেন সিগনাল, যে এই যে গোল্ড মার্কেট স্ট্রং বাইতে 5 মিনিটে, 15 মিনিটে, আওয়ারলি, ডে দেখার দরকার নেই, আওয়ারলিটাও দেখার দরকার নেই, এখানেও দেখতে পারেন। অথবা আপনি এখান থেকেও 1 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, যেটা ইচ্ছা সেটা দেখতে পারেন। তাহলে আপনি মার্কেটের ডিরেকশনটা এক্স্যাক্ট পেয়ে যাচ্ছেন যে কোন দিকে আছে। যদি 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট একই ডিরেকশনে থাকে, তাহলে মাস্ট বি এটা হিট করবে। আর যদি দেখি আমি 5 মিনিটে যায়ে ডিরেকশন ভিন্ন জায়গায় আছে, অথবা 5 মিনিটে যায়ে যে অর্ডার ব্লকটা ড্র করছি সেই অর্ডার ব্লকটা এইটার মাঝামাঝি পড়ছে, তাহলে আমার এই এন্ট্রিটা রাখা যাবে না, এটাকে ক্লোজ করে দিতে হবে, ঠিক আছে। এইবার একটু বিগ এন্ট্রি, 1 মিনিটের ক্যান্ডেলে নয়, একটু বিগ এন্ট্রি। তাহলে বিগ এন্ট্রির ক্ষেত্রে কাহিনীগুলো কি হবে, ছোটো এন্ট্রির ক্ষেত্রে ওইটাকে ভ্যালিডেশন করে নিলাম, কিভাবে আপনারা দেখতে পারলেন। এইবার একটু বড় এন্ট্রির ক্ষেত্রে কি হবে, কত মিনিটের টাইম ফ্রেমে। তো বড় এন্ট্রির অধিকাংশ সময়ে আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে করে থাকি। আমার অ্যানালিসিসগুলোতে যদি আপনারা দেখেন, তাহলে দেখতে পাবেন যে প্রতিটাই কিন্তু এই যে 15 মিনিট, 30 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, ঠিক আছে। এর আগেও যেগুলো আপনাদের এগুলোতে দিয়েছি, দেখবেন যে প্রতিটাই এরকমই আছে। এই যে এটা, এই যে 30 মিনিটের অ্যানালাইসিস, ঠিক আছে, অর্থাৎ প্রতিটা ক্যান্ডেল 30 মিনিট। এই যে এটা 15 মিনিট, হ্যাঁ, এইভাবেই কিন্তু, ঠিক আছে, 15 মিনিট, 30 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, এগুলোই হচ্ছে অ্যানালাইসিস। তবে অধিকাংশ অ্যানালাইসিসই কিন্তু আমি 15 মিনিটের উপরে করি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তো এখন যদি ব্যাপারটা হয় 15 মিনিটের উপরে আপনি অ্যানালাইসিস করেন, তাহলে আপনাকে দেখা শুরু করতে হবে কি, 15 মিনিটের এন্ট্রি দেখতে হবে, 15 মিনিটের ওবি দেখতে হবে, আবার তার সাথে হচ্ছে 30 মিনিট দেখতে হবে, 1 ঘন্টা দেখতে হবে, বা 45 মিনিট আপনি দেখতে পারেন, ঠিক ওই সিস্টেমে। তাহলে যেটা হবে, আপনি মার্কেটের ডিরেকশনটা পেয়ে যাবেন। অর্থাৎ যে যদি আপনি 1 মিনিট দেখেন, তাহলে 1 মিনিটের উপরে 3 মিনিট দেখবেন, 5 মিনিট দেখবেন, 15 মিনিট দেখবেন, তিনটা।
আর যদি আপনি 15 মিনিটের টাইম ফ্রেম ইউজ করেন তাহলে আপনি অ্যানালাইসিস দেখবেন 15 মিনিটের পরে, 30 মিনিট দেখবেন, 45 মিনিট দেখবেন, 1 ঘন্টা দেখবেন। দ্যাটস এনাফ। আর অন্য কিছু প্রয়োজন নাই। কিন্তু ব্যালেন্স যদি 1000-এর বেশি হয় তাহলে ইউজ করবেন, আদারওয়াইজ বড় টাইম ফ্রেম ইউজ করার দরকার নেই। ছোটো টাইম ফ্রেমে লট বাড়ায় স্কাল্পিং করেন, তাহলে ভালো হবে। ঠিক আছে, তো আজকে সময় মেবি কয় মিনিট আছে? আর 5 মিনিট আছে, সময় প্রায় শেষ। আমরা এই পর্যন্ত আলোচনা করলাম 5 নাম্বার পর্যন্ত। আগামী ডেতে আলোচনা করব হচ্ছে পবিত্র রায়ের এইটা মার্কেট অ্যানালাইসিস করতে পারি না, চার্ট এন্ট্রি করলে সব গুলিয়ে ফেলি। আচ্ছা, আপনার জন্য একটা পরামর্শ দিই, সেটা হচ্ছে অনেকগুলো বিষয় কিন্তু আপনারা অলরেডি শিখছেন, তো অতগুলো বিষয় মাথায় রাখার দরকার নেই। অতগুলো বিষয় মাথায় নিয়ে যেহেতু আপনার ভুলে যাচ্ছেন, আপনি আপনার জন্য, শুধু অন্য কাউকে বলতেছি না, আপনার জন্য আপনি যেটা করবেন, অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স, অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স আর টিকেএমসি। অর্ডার ব্লকেরও দরকার নেই, অনলি সাপোর্ট রেজিস্ট্যান্স আর টিকেএমসি নিয়ে আপনি এন্ট্রি নেবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখি এখানে সংক্ষেপের কিছু আছে কিনা। ইমোশন কন্ট্রোল করতে পারি না, না বাইনারি হলে ইমোশনের কাহিনী আছে, কিন্তু ফরেক্সে তো আসলে ইমোশনের কোনো কাহিনী নেই। আচ্ছা মুমিনুল ইসলাম, আপনি ঠিক আছে, আপনার এই কোশ্চেনগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। এখান থেকে নিচে যার কোশ্চেনগুলো আছে সবগুলো, এগুলো পরবর্তীতে একদিনেই হবে। আর প্রয়োজনে দেখি কালকে যদি আমি দিনের বেলা সময় পাই। আজকে কী বার? কালকে বুধবার। আচ্ছা, আমি কালকে দেখি দিনের বেলা একটা ক্লাস নেওয়ার ব্যবস্থা করব ইনশাল্লাহ, তাহলে এটা শেষ হয়ে যাবে। তো যেটা হচ্ছে যে মমিনুল ইসলাম, আপনি ইমোশন কন্ট্রোল করতে পারতেছেন না, তো আপনি সেন্ড অ্যাকাউন্ট খুলেন, আমার সাথে এন্ট্রি নেন আমার অ্যানালাইসিস দেখে। বাট এরকম হয়ে যাবেন না, আমি সবার জন্য বলতেছি যে আমার সাথে যাদেরকে এন্ট্রি নেওয়ার সুযোগ দিচ্ছি, আমার উপরে নির্ভরশীল হয়ে যাবেন না। হ্যাঁ, কারণ যেহেতু আমি অলরেডি শেখানো বন্ধ করে দিচ্ছি, সেক্ষেত্রে যাতে আপনারা হতাশা হয়ে পথ ভুলা হয়ে না যান, এই জন্য কিছুদিন হাতে ধরে দেখাই দিব যে আমি এখানে এন্ট্রি নিচ্ছি, আপনারাও এন্ট্রি নেন। তাই বলি এই সিগন্যাল পাগলা হয়ে যায় না আবার, যে এই সিগন্যাল সিগন্যাল সিগন্যাল, এগুলো কিন্তু সিগন্যাল না। আমি এইভাবে লিখে দিব না, তাহলে সবাই পাগল হয়ে যাবে। আমি শুধুমাত্র ওই যে অ্যানালাইসিস দিয়ে দিব। আচ্ছা, প্রাথমিক পর্যায়ে কিছুদিন এইভাবে লিখে দিব, হ্যাঁ, তারপরে এইভাবে অ্যানালাইসিস দিয়ে দিব, অ্যানালাইসিস দেখে দেখে আপনারা করবেন। কারণ নিজের উপর নিজে নির্ভরশীল হবেন। হয়তোবা আমি এটা আগামী কিছুদিন চালাবো, যতদিন পারি দিয়ে দিয়ে দিব, তারপরে দেখবো যে যখন মোটামুটি সবাই নিজে নিজে পারতেছে তখন ছেড়ে দিয়ে দেবো, তখন আর দিব না। অথবা যে যে পারবে তাকে তাকে গ্রুপ থেকে রিমুভ করে দিয়ে দিব, যে এবার আপনি নিজে নিজেই করেন। কারণ সিগন্যাল নিয়ে যদি আপনি করতে যান তাহলে আপনার অ্যানালাইসিস আপনি সব ভুলে যাবেন, আর ভুলে যাওয়া মানে আপনার কেরিয়ার শেষ। নিজের উপরে নিজে নির্ভরশীল হইতে হবে। তো ইনশাল্লাহ, তাহলে ইনস্ট্রাকশন থাকলো কি? ইনস্ট্রাকশন হচ্ছে যে পরবর্তী যে কোশ্চেনগুলো আছে প্রবলেম সলভিং গ্রুপে এসে এই যে ফর্ম আছে, ফর্মের মধ্যে ক্লিক করে এখানে ফর্মে লিখে দিলে হবে। আর তারপরের ঘটনা যেটা হলো যে অবশ্যই ভালো ভাষা লিখতে হবে। আর সেকেন্ড থিং, যাদের যাদের এন্ট্রিতে প্রবলেম আছে তারা যেটা করবেন, এই যে এখানে লিংক দেয়া আছে, সর্বপ্রথম আগে অ্যাকাউন্ট ওপেন করবেন, করার পরে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা, এই যে ওমর ফারুক যেভাবে পাঠাইছে দেখেন, উনি যেভাবে এইভাবে, ঠিক এইভাবে, হ্যাঁ, যে আমার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে এইটা, তাহলে আমি গ্রুপ লিঙ্ক দিয়ে দিব এবং এখানে জয়েন করাই নিব। ঠিক আছে। আবার কিছু কিছু ব্যবসায়ী তৈরি হয়েছে, এই কথাটা না বললেই নয়। ব্যবসায়ী হচ্ছে কি, যে মানে আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে আমার গ্রুপে অ্যাড করায় দেয়, বলে যে আমি গ্রুপে অ্যাড করে দিচ্ছি। এটা খুবই খারাপ জিনিস। আমি এই গ্রুপটাতে মেম্বার ইনভাইটেশনটার করে দিতে হবে, যাতে যে কেউ জয়েন করতে না পারে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও দেখা হচ্ছে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া রইল।